নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, যে যেখানে আছে। আমিও খুব ভালো আছি। আজকের দিনের দ্বিতীয় ভাগ থেকে আজকে আমার ব্লগটা শুরু হলো, কারণ প্রথম ভাগের একটা ব্লগ ইতিমধ্যেই আমার হয়ে গেছে এবং যখনই শেষ করেছি গিজার চালিয়ে দিয়ে আমি পুরো ভিডিওটা এডিটও করে ফেলেছি। কাজ ফেলে রাখার ব্যাপারে এখন আমার একটু অনীহা তৈরি হয়েছে দেখছি। সেটা অত্যন্ত ভালো একটা অভ্যেস এবং সেটা আমি চালিয়ে নিয়ে যেতে পারি, কতদিন দেখা যাক। তবে যেটা আমাকে করতে হবে এখন নয়, তখন আমার করে ফেলাটাই ভালো মনে হচ্ছে। তো যে সমস্ত বন্ধুরা আমার ব্লগেতে এখন নতুন জুড়েছেন, আজকের দিনের ব্লগ থেকে তারা দেখতে শুরু করবেন, তাদের জানিয়ে দিই। আগের দিনের ব্লগেতে আমি বলেছিলাম যে আজকের দিনেই আমাদের শিলিগুড়িতে 6:30টার সময়, এখন জানতে পারছি যে 6:35-এ একটা ভালো ভূমিকম্প হয়েছে। সেখানে বেশ আমরা নড়ে গেছি, আতঙ্কিত হয়েছিলাম। প্রথম কথা হচ্ছে বহুজনেই বুঝতে পারেনি, কিন্তু আমি বুঝতে পেরেছিলাম। আমার হাজব্যান্ডও নিচেতে ভালোই বুঝতে পেরেছে। আমার মেয়ের প্রজেক্টের একটা খাতা ছিল, সেটা আমার শ্বশুরমশাই আর বুম্বাদা মিলে মলাট করছিল। টুকুরো করতে পারে মলাট, কিন্তু একদম টাইম ছিল না সকালবেলাতে উঠে। ওটা যেহেতু কালকে প্রজেক্টটা কালকেই পেয়েছে, তো সুতরাং কালকে সারা প্রায় অনেক রাত জোরে সেটা ও করেছে কমপ্লিট। তো কালকেই আমার শ্বশুরমশাই সাউডাঙ্গা থেকে ফেরত আসার পর বলেছেন যে তোমাকে আর মলাটটা করতে হবে না, আমি জানি তুমি করতে পারো, কিন্তু ওটা তুমি আমাকে কালকে সকালে দিয়ে দিও, আমি করে দেবো। তা সেই জন্য আমার হাজবেন্ড নিয়ে গেছিলাম 6টার সময়। তো ওরা নিচেতে খুব বেশি করে বুঝতে পেরেছে যে ভূমিকম্প হচ্ছে। উপরেতেও আমরা বুঝেছি এবং খুব ভয় পেয়েছি সত্যি। এবং যেহেতু ভূমিকম্প প্রবণ অঞ্চল আমাদের শিলিগুড়িটা, সেহেতু কিছু কিছু জিনিস পরিমার্জনের কথা আমরা সত্যি ভাবছি। বিশেষ করে কিছু কিছু ফটো ফ্রেম যেগুলো আমরা সরিয়ে দেবো, কিছু মানে গৃহসজ্জার জিনিসপত্র সেগুলোও আমরা সরিয়ে দেবো। মানে যাতায়াতের রাস্তা, অর্থাৎ দরজার সাথে যেটা সংযুক্ত সরাসরি, সেরকম কোনো জায়গায় কোনো ভঙ্গুর জিনিসপত্র রাখবো না। কারণ ভূমিকম্প হলে না আমাদের পায়ে চটি পড়ার অবকাশটা থাকে না, তখন দৌড়ে বেরোতে হয়। ভঙ্গুর জিনিসপত্র থাকলে অনেক সময় একটু বিপদের সম্ভাবনা বাড়ে। বাড়ি থেকে বেরিয়ে গিয়ে আমাদের সাথে কি বিপদ হবে আমরা জানি না, কিন্তু সম্ভাবনার জন্য সবসময় তৈরি থাকতে হবে। একটু বাদে কথা বলছি, আজানটা শুরু হলো তাই। সকালবেলাতে উঠেই আজকে জানা দরজাগুলো সব খুলে দিয়েছিলাম, সেগুলো ব্লগে দেখিয়েছি। কিন্তু জানেন, এই জানলা খুলতে আমার যতটা ভালো লাগে, এই ঝলমলে আলো দেখতে, কিন্তু এই বন্ধ করতে ততটাই বিরক্ত লাগে। কিন্তু প্রত্যেক দিন খোলার কাজটা আমার, বন্ধ করার কাজটাও আমারই। তো এ তো আর বলার অপেক্ষা রাখে না। তো যা হোক, এখন কি হয়েছে, মশা কিন্তু যথেষ্ট পরিমাণে আছে। এত ঠান্ডা হলেও কি হয়, মশাটা 16 আনার উপর 18 আনাই আছে এখনো। তো যাই হোক, এখন এই চট করে কয়েকটা জামা কাপড় আছে, খুব বেশি একটা জামা কাপড় আজকাল আর হয় না আমার। প্রত্যেক দিনের জামা কাপড় এখন রোজই গুছিয়ে ফেলি। তো এটা করে নিয়ে একটা নিজেকে নিজে উপহার দিয়েছি, অতি সামান্য উপহার, কিন্তু তবুও এটা আমি নিজেকে দিয়েছি যে আমি ধূপটা যে বানিয়েছি, সেই ধূপগুলোকে ঘরে ঘরে দেবার জন্য একটা স্ট্যান্ড কিনেছি। এটাকে পুজোর কাজে ব্যবহারও করা যাবে, কিন্তু আমি তো ধূপটাকে ব্যবহার করছি না পুজোর কাজে, আমি রুম ফ্রেশনার হিসেবেই রেখেছি। তো সেইটার জন্যই এটা করেছি। হ্যাঁ, এটা আমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধূপ বানাইনি, এটা ঠিকই, কিন্তু যেটুকু বানিয়েছি, কাকের ঠ্যাং বগের ঠ্যাং হলেও সেটা আমি বানিয়েছি। এবং সেইটার জন্য এইটুকু উপহার, মোটামুটি 130 টাকার একটা গিফট আমি নিজেকে দিতেই পারি। এবং জিনিসটা ভালোই এসেছে। এটাতেই আমি ধূপটা জ্বালাবো এবং নির্দিষ্ট ঘরে ঘরে পৌঁছে দেবো ধোঁয়া। এতক্ষণে গিয়ে ঠান্ডাটা একটু করছে, বেশ হাওয়া দিচ্ছে। কালকে থেকে তো বেশ ভালো রকম ঠান্ডা পড়ার কথা। তখন খুব হাওয়া দিয়েছিল, উইন্ড চাইমসটা ছিল তাই, মানে মুহুর্মুহু উইন্ড চাইমস দুলছে, টুমটুম টুমটু আওয়াজ পাচ্ছি, কি ভালো লাগছিল শুনতে আর কি। এখন কিন্তু বেশ অনেকটাই রাত হয়েছে, যেহেতু কালকের দিনের কন্টেন্ট আমার আছে, সেই জন্য ওই যে আবার হাওয়া হলেই দুলবে আর সুন্দর একটা মিষ্টি আওয়াজ করবে। যাই হোক, সেহেতু আজকে আমার যেহেতু প্রত্যেক দিনের যে সান্ধ্যকালীন জীবন, সেটাই আজকে হয়েছে। ঘরের ভেতরেতে হেঁটেছি, বাইরে যাইনি। একটু বাইরে যাওয়ার খুব দরকার ছিল, কিন্তু টুকুরের শরীরটা তোরা সুবিধের নেই, তাই জন্য আর বেরোতে পারলাম না। এই যে টুমটুম টুমটুম করে আওয়াজ হয়েই যাচ্ছে। তো বেরোতে পারলাম না আজকে। আমার একটু মার্কেট যেতে হতো, আউস্থানের মুড়ি কিনতে হতো, আরো অনেক কিছু ভেবেছিলাম। যখন বেরোবো তখন ওই হাঁটার কোটাটাও পূরণ হয়ে যাবে, ওই দিক থেকে আমি মানে বাজার টাজার করে নিয়ে তারপরে চলে আসবো। কিন্তু সেটা হলো না, বেরোনো গেল না। আমরা কিন্তু ওকে কালকেই বলেছিলাম, জানেন তো, যে এটা ও কালকে দুপুরবেলাতে প্রজেক্ট হাতে পেলো, কালকে রাত্রে 10:30টার মধ্যে প্রজেক্ট কমপ্লিট করলো। এটা কোনো হতেই পারে না যে কালকে দুপুরবেলা নিয়ে আজকে সকালবেলায় মাস্টারমশাই সেটা বলবে যে জমা দাও। এটা হতেই পারে না। ওকে বারবার বলা হচ্ছে যে না, তবু দিয়েছে যখন করে নি। তো 10:30 পর্যন্ত একদম ননস্টপ কাজ করলো। ওর বাবাকে শুধু পাওয়ার পর শুধু একবার বলেছিল যে বাবা আমার এগুলো কিনতে হবে, কতগুলো জিনিসপত্র দরকার। তো সেগুলোর বাবাকে এসে কিনে এনে দিয়েছে। তারপর থেকে মোটামুটি কাগজ টাগজ কেটে টেটে যাবতীয় যা করা সবকিছু করে আজকে স্কুলে গিয়ে দেখছে মাস্টারমশাই আজকে আসেনি। তখন আমাদের এসে বলছে যে তোমার ঠিকই বলেছিলে যে আজকে স্যার আসেননি।
হোম টাউনে গেছেন। তবে নেপালি তো এই আশপাশের কোথাও হবে, হয়তো কালিম্পং, কার্শিয়াং বা দার্জিলিং, যা হোক কিছু। কালকে আসবেন সে সম্ভাবনা ক্ষীণ। তো যার ফলে ও কালকে হয়তো আর স্কুলে যাবে না, ও একবারে পরশুদিন গিয়ে ব্যাপারটাকে জমা করবে। আজকে না গেলেও হতো স্কুলে। তো কালকে থেকেই ওর গলাটা খোনা খোনা, ঠান্ডা লেগে রয়েছে, সে একটা অবস্থায়। তো আজকে বেশ শরীরটা খারাপ করছিল। তো এইসব নিয়েই আজকে একটু পারিবারিক সময় কাটালাম। যেহেতু গতানুগতিক দিন যাপনের অতিরিক্ত কিছুই নেই, সেহেতু আর আজকে দিনের ব্লগটা আমি আর টানলাম না। সত্যি কথা, এখন সোয়েটার পরেই ছিলাম, টুপি টুপি পরেই ছিলাম, ঠান্ডাটা লাগছিল কিন্তু এখন রান্নাঘরে কাজ করতে যাব। এই শীতের রাত্রে আমার বাসন হয়েছে অতি সামান্য। কতটা হয়েছে দেখবেন। এই যে সেবা করছে মেয়েকে তার বাবা, এই যে অতি সামান্য বাসন হয়েছে আমার, সিঙ্ক উপচে পড়ছে। তো আধ ঘন্টার জন্য একটা গান টান কিছুটা চালাবো, চালিয়ে একদম ঝড়াঝড় করে নেবো। কারণ এই কাজটা না করে আমি সকালবেলায় কালকে উঠে আর রান্নাঘর দেখতে হবে না আর কি। আমি ওইভাবে একদম অসুবিধা হয় আমার, যার ফলে যতই ঠান্ডা থাকুক যাই থাকুক না কেন এইটা আমি করেই সব। ভাজা হয়ে গেল মোটামুটি 18 মিনিট মোটামুটি লাগলো। তার মধ্যে জল ফোটানো হয়ে গেল। এবারে একটু সময় লাগবে, একটু এগুলো জলগুলো ঝরুক, মিনিট 5 মতো সময় নেব। তারপর বাকি সবটুকু করে নিয়ে রান্নাঘর আজকে দিনের জন্য বন্ধ করে দেবো। তো ওই 5-10 মিনিট আর বসে থাকবো না, একটু গরম জল খাই, জল যখন গরম আছে। হয়ে গেল সর্বসা করলে আমার আধ ঘন্টাই লাগলো এবং পেটের কাজটা পুরো ভিজে গেছে। তো আমার কিন্তু খুব একটা কষ্ট হলো না, জলটা অতটাও ঠান্ডা নয়। চলুন বন্ধুরা, আজকের দিনের জন্য আর ব্লগ বড় করছি না, দেখা হচ্ছে আপনাদের সাথে কালকে সকালবেলা। সুপ্রভাত বন্ধুরা, ভালো লাগছে, ঠান্ডাটা শেষ পর্যন্ত ভালোই পড়ে গেছে আজকে। আর কালকে রাত্রির 1:07 আবার ভূমিকম্প হয়েছিল। তখন শুয়ে তো সবাই পড়েছিলাম এবং বুম্বাদাও জাগনা ছিল, আমিও জাগনা ছিলাম। মানুষের বুঝতেও একটু সময় লাগে, 2-3 সেকেন্ড লেগে যায়। তো আমাদের যেখানটা শুয়েছি জানলাগুলোতে খটখট খটখট আওয়াজ হচ্ছে। তো নাইট ল্যাম্পে দেখতে পাচ্ছি ফ্যান দুটোই দুলছে। বুম্বাদা একদম চট করে নেমে লাইট জ্বালিয়ে, এখন তো হাতের কাছে মোবাইল থাকে না, আমাদের ওই বাইরে বেরিয়ে যে টেবিলটা আছে খাবার টেবিলে, সেখানে সবার মোবাইল থাকে, ওইখানে গিয়ে মোবাইলটা দেখে বলছে 1:07। তারপর মনে করলো আমাদের ঘরে তো একটা ঘড়িও আছে, কিন্তু এত আমরা মোবাইলে এখন ইউজ টু হয়ে গেছি। তবে 6-7 সেকেন্ডের বেশি ছিল না, খুব একটা জোরে হয়ওনি। এখন ঝুলন্ত ফ্যান, সে তো দুলবেই, সেই জন্য আরো বেশি করে বুঝতে পারলাম। যারা একাত থেকে ওকাত হচ্ছেন বা একটু নড়াচড়া করে কাজ করছেন, তারা ওই ভূমিকম্প হয়তো বুঝতে পারবে না। আমরা শুয়েছিলাম সেই জন্য বুঝতে পেরেছি। কালকে জেগেও ছিলাম এই কারণেই যে আতঙ্ক একটা হচ্ছিল, কারণ ভূমিকম্প যারা ফেস করেছেন শিলিগুড়িতে, মর্মান্তিক দুটো ভূমিকম্প, তারা জানেন যে রাত্রেবেলা কি আতঙ্কে কাটে। আমার এক বন্ধু, সে শিব মন্দিরে, মানে ইউনিভার্সিটি, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে যে অঞ্চলটা, সেটাকে শিব মন্দির বলে, ওই অঞ্চলে একটা ফ্ল্যাট নিয়ে আছে, মানে ফ্ল্যাট নিয়েছে, অ্যাকচুয়ালি কিনেছে। তো তাদের বক্তব্য ফ্ল্যাট তৈরি হওয়ার 5 বছর পর ফ্ল্যাটে যখন আবার বাইরেটা রং হচ্ছে, তখনই নাকি ওরা বুঝতে পেরে গেছে। ইনফ্যাক্ট তাছাড়াও রোজনামচাতেও বুঝতে পেরে গেছে যে মেটেরিয়াল খুব একটা ভালো দেয়নি। ওর শুধু একটাই কথা যে ভূমিকম্প হলে কি হবে। কালকে ওকে আমি ফোন করেছিলাম, কি ও তো প্রচন্ড আতঙ্কিত, 4 তলায় থাকে। তো বলছে আমার রাত্রে ঘুম হবে না, ওরা বাড়ি করবে জন্য এদিক ওদিক জায়গা টায়গা খুঁজছে। তো বলছে ঝিনুক মানে যেন একটা বাড়ি তৈরি করে ফেলতে পারি, ভগবানকে তাই বলিস। আমিও ডাকছি। ও বজরংবলীকে খুব মানে, মানুষ এতটাই আতঙ্কিত হয়ে যায়। আমারও কালকে রাত্রিবেলা এই জন্যই মানে ঘুম আসছিল না, এবং দেখা গেল ঠিকই হালকা হলেও একটু নাড়াচাড়া তো দিয়েছে। হ্যাঁ, বিধ্বংসী কিছু না হলেও, টিবেটের মতো না হলেও তো একটা নাড়াচাড়া দিল বটে, তাই না? দিন ধরে এত যত্ন করেছিলাম, গাছটা এখনো মায়াটা যায়নি, জানেন তো। প্রায় দিন দেখতে আসি। কুশি তো একটা বেরিয়েছিল, সেটাও আছে, সাথে সাথে আরো অনেক ছোট 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 বেরিয়ে গেছে। এই যে এখানে, এখানে আরো অনেকগুলো বেরিয়েছে। আরো আছে নিচের দিক থেকে। সন্তানের মতো করে একেবারে ছোট থেকে বড় করা, মনটা খারাপই লাগে মাঝে মাঝে। কিন্তু ছাদে আছে, যা হোক ভালোই থাকবে। ছাদটাও তো আমাদেরই। এখন আমার মানে কেয়ার অফ ঝিনুক থেকে কেয়ার অফ আলপনা দি। এই যে আর একটা কুশি আজকে দেখতে পাচ্ছি বেরিয়েছে, খুব ছোট্ট। এই যে গাছটা বেঁচে গেল, এটাই ভালো লাগছে। কালকে বিজয় কাকু এসে ওই শিউলি গাছ, ওদিকে যে লঙ্কা জবা গাছ, ওগুলো সমস্ত কিছু কেটে দিয়েছে, বাগানটাকে পরিষ্কার করেছে। জবা গাছগুলো তার অনেক আগেই কাটা পড়ে গেছিল আর কি, মানে কেটে ফেলা হয়েছিল। কিন্তু যেহেতু উনি অনেকটাই বয়স্ক মানুষ, সেই জন্য আম গাছটা ছাঁটতে পারেননি। আম গাছ
দুটো আছে, এটা একটা আর ওইদিকে আর একটা। তো ওই আম গাছটা তো আমরা পাই না, ওই তো সব ওই আম গাছটা আম হয় কিন্তু আমরা কোনোটাই পাই না, আর এই আম গাছটা আম হচ্ছে না, যার ফলে গোড়া থেকে কোনো গাছই নির্মূল হবে না, কিন্তু ছেঁটে দেওয়া হবে। আর এই আম গাছটার জন্য আমাদের দুটো সিসিটিভি ক্যামেরা ঢাকা পড়ে গেছে। যখন লাগানো হয়েছিল তখন সেই দিকটা এত বাড়ছিল না, মানে অত বাড়বাড়ন্ত ছিল না, কিন্তু এখন সেটা বেড়ে গিয়ে দুটো ক্যামেরা একদম ঢেকে দিয়েছে বাগানের দিকে। রূপালী মাসির বাড়ির দিকে ওই দিকটাতে ছিল হচ্ছে একটা নারকেল গাছ, সেই নারকেল গাছটা ভেতরে ভেতরে না একদম ফাঁপা হয়ে গিয়েছিল, একটু ঝড় হলে ওদের বাড়ির দিকটা পড়ে গিয়ে ওদের বাড়ির ক্ষতি হতে পারতো, সেই জন্য ওটা কেটে দেওয়া হয়েছে। আর এই যে নারকেল গাছটা সেটা হয়তো বা কাটতে হতে পারে, কারণ এই জায়গাটা বরাবর একটা গ্যারেজের কথা ভাবা হচ্ছে, সেটা হলে এটাকে কাটতেই হবে, কারণ তাছাড়া কোনো উপায় নেই। দারচিনি গাছটাকে রাখবার ইচ্ছা এখানে, সেটাও কেটে দেওয়া হয়েছে একদম, এই যে দেখুন এই যেটা। তো দারচিনি গাছটাকে রাখা হবে। আর এই গাছটা যেহেতু আর ফলনও দিচ্ছে না সে অর্থে খুব একটা, আর এটারও ভেতরে ভেতরে একটু গন্ডগোল হয়ে গেছে। কিন্তু খারাপ লাগার জায়গা কি জানেন তো, দুটোই নারকেল গাছ, মানে যেটা কাটা হয়ে গেছে এবং যেটা হবে, দুটোই না আসানসোলের মামা দাদুর লাগানো, মানে আমার শাশুড়ি মার বাবার লাগানো। তো যাই হোক, এখান থেকে দেখতে পাচ্ছি আমার একটা কমলা বোগেনভেলিয়া হয়েছে বটে, ওই যে একটা তো আমাদের সৈদুর একবারে মেরেই ফেললো, সেটা ছিল হলুদ, সেটা দুঃখ এখনো যায়নি ভাই। কিন্তু আর একটা আছে, ওটাও কেটে ফেলেছিল, তারপর আলপনা দিয়ে আবার ওই যেখান থেকে কেটে ফেলেছে সেখান থেকে তুলে নিয়ে এসে আবার গোড়াটা কোনো রকমে বসিয়েছিল, আশা ছিল না যে বাঁচবে, ডাক্তারবাবু বেঁচেছে। আর একটা খুব ভালো জিনিস হচ্ছে, আমাদের এই যে পেছনে দেখছেন ওই যে গাছগুলো, এই যে এই গাছগুলো, এগুলো না লতানো গাছ আমি ইচ্ছা করেই তো ছাদে রাখি, একটা যে নিচে রাখলে ওই সৈদুরের মতো মানুষজন এসে কেটে দিতে পারে। হ্যাঁ, তাছাড়াও আমার আর একটা সেটা হচ্ছে এই যে লোক দিয়ে এই যে এখান থেকে এই পর্যন্ত না তার টাঙিয়ে দিতে হবে, মানে দড়ি টড়ি না, রীতিমতো তার দিয়ে এই লতানো গাছগুলো সব এই বরাবর, মানে ছাদটাকে পুরো একদম ঝুলন্ত উদ্যান বানানোর ইচ্ছা। আশা করছি হয়ে যাবে, হয়ে যাবে। আজকে আবার আমলকি রস বানানো হবে, সেই জন্য এটা এখন কেটে রাখছি, একটু বাদে স্নান করে উঠে তারপর বানাবো, স্নান টান করে পুজো টুজো করে নিয়ে তারপর। হঠাৎ করে অল্প ঘরের ভেতর নিচেতে, হ্যাঁ নিচে না, ওটার থেকে কাঠের পরে আছে, ওটার মধ্যেই আছে। ও তা এখন কি করবো? বসানো ছিল, ভারী হয়ে গেছে না, লঙ্কা গুলোকে তুলতে হবে। আচ্ছা, হ্যাঁ, ওই জন্য নিয়ে আসলাম। ফলবতী বৃক্ষই নত হয়, বুঝলে তো, যার গাছ ফুল হয় না সে তো ফল হয় না, সে নত হয় না। তো পাকার জন্য অপেক্ষা করা যাবে না? সব ডগাগুলো ছিঁড়ে আর গোটা রাখতে নেই। আচ্ছা, তাহলে এটা রাখবো কোথায়? উপরে না, এই যে এরকম করে লঙ্কা ছিঁড়তে নেই, শুধু কাঁচি দিতে হয়। আমি তাই তো ভাবছি, সূর্যি মামা কি পশ্চিম দিক থেকে উঠলো? আলপনাদি ছাদের গাছ আমাকে বারান্দায় এসে দিয়ে যাবে? না না, ছাদের গাছের ব্যাপারে আলপনাদি খুব পজিটিভ, আমাকে এই জন্য দিয়ে গেছে যে এখন আলপনাদির একটু কাজ আছে। ছোট দিনের বেলা তো এত ধৈর্য বা ধরে বা এত সময় দিয়ে, সত্যি কথা, কোনটা একটু কোমল আছে এবং কোনটা মোটামুটি পরিপক্ক হওয়ার পথে, এরকম করে বেছে বেছে আলপনাদির পক্ষে লঙ্কাগুলো তোলা সম্ভব না, সেইটাই আমাকে করতে দিয়ে গেছে। এবং সেটার পরে কিছুক্ষণের মধ্যে বলেছে, বৌদি হয়ে গেলে পরে একটু ছাদে গাছটা আবার পৌঁছে দিও। তো সেটাই আর কি, আমি এটা তুলে নিলাম, নেওয়ার পর তারপর আমি ছাদে গাছটা পৌঁছে দিলাম। স্বাভাবিক, আমি তো বারান্দায় এই গাছ বাঁচাতে পারিনি, আর এই গাছ বারান্দাতে হবেও না, একটু রোদ্দুরটা বেশি লাগে, যার ফলে ছাদই এটার জন্য ঠিকঠাক আছে। তো এখন আমি মোটামুটি এই যে তুলে নিলাম, নিয়ে পৌঁছে দেবো, এবং খুব ভালো লাগছে তুলতে। আমার এরকম করে গাছের জিনিসপত্র তুলতে ভীষণ ভালো লাগে। আর ফলের ভারে সত্যি গাছটার অবস্থা মানে একেবারে খারাপ হয়ে গেছিল, সবটুকু তুললাম না কিন্তু অনেকটাই তুললাম। আর এই ডাল লেখাচিনি লঙ্কাগুলো কিন্তু যথেষ্টই ভারী হয়, ডাল একদিকে ঝুঁকিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। তবে যতটুকু তুললাম ততটুকু ওপর এবং নিচ মিলিয়ে, আলপনাদি এটা বাড়ি নিয়ে যাবে না বললো, শুধু ওপর নিচেই এ দুটো ভাগ হবে, নিয়ে যাবে না এই জন্য যে এর আগের ভাগে উঠেছিল সেটা আলপনাদি বাড়িতে এখনো রয়েছে, সেটা এখনো ব্যবহার হয়নি। ফ্রিজ ম্যাগনেটের ভীষণ ভীষণ শখ জন্য আমার এক সাবস্ক্রাইবার ভাই, সে আমাকে কোরিয়ার করেছে আজকে সম্বুদ্ধ। আমাদের ফ্ল্যাটে এসেছিল, যে ফ্ল্যাটে যে ব্লগটা করেছিলাম মানে হাওড়া ফ্ল্যাটে, তাতে সম্ভবত সবার শেষে এসেছিল, শেষের দিকটাতে এসেছিল। হ্যাঁ, ভালো একটা ছেলে, হ্যাঁ, আমাকে মেসেজ করেছিল যে তোমার ঠিকানা চাইছিল। আচ্ছা আচ্ছা, ও আমি প্রথমে এই জন্য একটু অবাক হয়ে গেছিলাম যে কে পাঠালো, পরে বুঝতে পারলাম ও সম্বুদ্ধ। তো ফ্রিজ ম্যাগনেট পাঠিয়েছে এবং এত সুন্দর যে ওর ওটা পেয়ে আমার পুরোটাকেই চেঞ্জ করতে হলো। এই জিনিসটাকে এখন এই যে ওপর নিচ মিলিয়ে আমি একটু বদলে দিলাম, এই যে এই তিনটি সহজ পাঠ থেকে নেওয়া। দারুণ দারুণ, থ্যাংক ইউ ভেরি মাচ সম্বুদ্ধ, দারুণ হয়েছে,
অনেক অনেক ধন্যবাদ। বাংলা তর্জমা করে ওই ইংরেজিটারই বললাম বটে, কারণ আমি খুব বেশি এক্সাইটেড হয়ে গেছি। আর এইগুলো এই দিকটাতে দিয়ে দিলাম। এখন দেখতে অনেক বেশি ছিমছাম পরিচ্ছন্ন লাগছে। ওপরেতে অন্য একটা কিছু দিলেও হয়, কিন্তু ঠিক আছে, আপাতত আমার কাছে এটাই আছে। আর নিচটাতে এইগুলো দিয়ে দিলাম। সব মিলিয়ে মিশিয়ে এই দাঁড়ালো আমার ফ্রিজ ম্যাগনেট। মানে সব মিলিয়ে না, ডাইনে বাঁয়েও আছে, কিন্তু আপাতত সামনে থেকে এরকম লাগছে। পারিবারিক ফটো নিয়ে আরো কয়েকটা আসবে, সেগুলো একটু সময় লাগছে। আসলে হয়তো বা তখন আরেকবার একটু চেঞ্জ হবে, কিন্তু যা হয়েছে সেটাও আমার ভালোই লাগছে। তো খুবই আনন্দিত, সত্যি কথা। আগের দিনের পুজো দিয়ে আমার ব্লগ শুরু হয়েছিল, আজকের পুজো দিয়ে একটু বাদেই আমি আমার ব্লগটাকে এন্ড করব ভেবেছি। তো আমাকে কয়েকজন প্রশ্ন করেছেন যে আমি যে ফুলটা এরকম ভাবে ধূপ হিসেবে ব্যবহার করছি, পুজোর ফুল পোড়ানো যায় কিনা, এবং একজন জিজ্ঞেস করেছেন যে বেল পাতা পোড়ানো যায় কিনা। আমি যতদূর জানি যায়, কারণ আমরা তো যখন হোম করি তখন 28টা বা 108টা মানে বেলপাতা তো দিয়ে থাকি, হোমেতেই তো দিয়ে থাকি। হ্যাঁ, এটা ঘটনা যে সোহা বলে একটা শব্দ আছে, সেটার পরেই দিতে হয়, কিন্তু সেটা আলটিমেটলি তো পুড়েই যায়। এখন দুটো ভাবে আমাদের এইটাকে ব্যবহার করা যেতে পারে পুজোর ফুল। একটা হচ্ছে গিয়ে কম্পোস্ট সার হিসেবে ব্যবহার করতে পারি, আর এরকম করে ধূপ, তা নইলে সেটা তো ফেলেই দিতে হবে বলুন। কম্পোস্ট সার হিসেবেও ইউজ হয়, ব্যাপারটাকে রিইউজ করা নিয়ে কথা। এবং এইভাবে করে ভস্য হয়ে গেলে আমার মনে হয় না ব্যাপারটাকে করে অসম্মান করা হচ্ছে। এরকম করে করাই যেতে পারে, বহু মানুষই করেন এবং তারা যথেষ্ট ভালোই আছেন। আর অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন যেটা করা যায় কিনা সেটা সম্পর্কে একটু খোঁজ নিও। সত্যি কথা বলতে কি বন্ধু, আমি এই ব্যাপারটায় খোঁজ নিইনি, আর কেন জানি না, এটা খুব একটা খোঁজ নেওয়ার ইচ্ছাটাও আমার খুব একটা নেই। আমি যেরকম ভাবে ফুলটাকে ব্যবহার করছি আমি সেভাবেই করব। অন্তত এগুলো নর্দমায় বইয়ে দেওয়া বা ময়লার গাড়িতে ফেলে দেওয়া থেকে ফুল এইভাবে ব্যবহার করাটাই আমার মনে হয় অনেক বেশি ভালো। আর দ্বিতীয় আর একটা খুব পজিটিভ একটা দেওয়া হতে পারে, সেটা হচ্ছে আবার বললাম যেটা কম্পোস্ট সার তৈরি করা। কিন্তু যেটা আমি করছি সেটাতে আমার বেশ আনন্দ হচ্ছে, এইটুকু বলা যায়। রুম ফ্রেশনার হিসেবে এটা যথেষ্ট একটা ভালো অপশন। আজকের দিনের ব্লগটাকে শেষ করতে চাই, কারণ এখন আর কিছু দেখানোর নেই। আর এই ব্লগটা মোটামুটি 24 ঘন্টার ওপর ধরে চলছে। তা এক ভদ্রলোকে বললাম একটু ব্লগটা এন্ড করে দাও। সারাদিন তো তার মুখ তো দেখাই যায়নি, এখন কিরম ঢেকে ফেললো মুখখানা। কি গো, কি হয়েছে? কি চাই না তুমি তো জানো তো যে কি চাই। বলছি যে ব্লগটা এন্ড করে দাও, পা গুলো বেরিয়ে আছে। এতটা ঠান্ডার মধ্যে যাই হোক, কিছুতেই ফুল প্যান্ট করে না। তারপর বলো, ব্লগটা এন্ড করো। ব্লগটা কি বিষয়ের উপর? লাইফস্টাইল। এই বছর মানে এই দিনটার জন্য, এই দিনটার জন্য সব মিলিয়ে সাংসারিক সবকিছু। কালকে তুই ধূপ বানিয়েছো? ধূপটা কিন্তু ভারী চমৎকার গন্ধ, মানে সত্যি অ্যাডমিট করছি, ভালো গন্ধ। খুব সুন্দর গন্ধটা। না, সেটা এখনো বানাইনি, বানাবো। আজকে ধূপটা জ্বালিয়েছি, একটা পুরোনো ধূপটা। বেশ একটা খুব সুন্দর একটা আবহাওয়া তৈরি করে। আচ্ছা, আমার মনটা পবিত্র হয়ে ওঠে। ফাজলামি করছো? না, ফাজলামি করছি। আচ্ছা, যাই হোক, তুমি ব্লগটা আচ্ছা ঠিক আছে, আমাকে অ্যাপ্রিশিয়েট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি আবার নতুন ধূপ বানাবো। তো কাল থেকে আবার শুরু হবে ইয়েটা। একটু ঠান্ডাটা যেহেতু পড়ে গেল বেশি করে, ওটা যদি একটু তুবড়ির আকার পাওয়া যায় তাহলে দেখতে আরো সুন্দর। হ্যাঁ, তুবড়ির আকারই তো হয়েছে। যেগুলো হয়েছে সেগুলো তুবড়ির আকারই হয়েছে। হ্যাঁ, না ওটা দুদুমার আকার হয়েছে আর কি। অত বড় ইয়ে করা যাবে না। আচ্ছা, যারা যারা জানেন না তাদের বলছি, দুদমাও একটা বাজি। হ্যাঁ, ছোটবেলায় কি আনন্দ হতো, বিশ্বকর্মা পুজোর সময় দুদমা কিনে আনতাম। হ্যাঁ, সেই দুদমা একটা করে ফাটাতাম। মানে প্রথমে নিচে ফাটতো, আবার সুই করে উপরে উঠে গিয়ে আরেকবার ফাটতো। সেই দুদমার এখন দিন কোথায়? না আছে সেই চকলেট বোম, না আছে দুদমা। হ্যাঁ, এখন অবশ্য সেগুলো তোমার শব্দ দানব হিসেবে পরিচিত হয়েছে। সে তো বটে, এখন নিষিদ্ধ। ঠিক। আগে লঙ্কা পটকার চেন ফাটানো হতো। হ্যাঁ, আচ্ছা, যাতে বেশিক্ষণ ধরে ফাটানো যায় সেই জন্য লঙ্কা পটকার তোমার চেন খুলে একটা একটা করে লঙ্কা পটকা ফাটানো হতো। হ্যাঁ, তারপর লাঠি বোমা ছিল। আচ্ছা, এখন কি ওই সবগুলো না বললেই নয়? ব্লগটাকে এন্ড করা যেতে পারে না? আরেকটা ছিল, সেটা হচ্ছে তোমার ওই সাপ বাজি বলা হতো, যে ওখানে দিলে আগুন দিলে সাপের মতন ফুলে উঠতো। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। এই লোকটা শেষ করবে না, আমাকে শেষ করতে দাও। না না না, অত অত সবাই জানে এগুলো, সবাই জানে। তুমি বন্ধ করো, সবাই জানে। দোদমার মতো হয়েছে দেখতে, সত্যি একবারে। না, গন্ধটা ভালো। মনে পড়লে কি করবো, মানে এটা ফ্লোতে বেরিয়ে আসছে। তারপর একটা চুচোবাজি ছিল, দেখেছো, কিছুতেই নিজেকে আটকাতে পারছে না। আচ্ছা, যদি আপনারা মানে এই মানে আমার কথা শুনে আপনাদের ভালো লাগে, প্লিজ একটা লাইক দেবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন, তারপর কি বলে জানো, এবং বেল বাটনটা চেপে দেবেন। হ্যাঁ, পাশের বেল বাটনটা যেটা কালো রঙের হয় ওটা একটু দয়া করে চেপে দেবেন, তাহলে ওটা সাবস্ক্রাইব অল হয়ে যাবে।
আর দয়া করে ঝিনুককে উৎসাহিত করুন যাতে সে নতুন নতুন এপিসোড নিয়ে আসতে পারে। আপনার বিং লাইফ উইথ ঝিনুক চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করুন। হ্যাঁ, ঠিক আছে। এই যে এবার বোধিসত্ত্ব খান বলে দিয়েছে, নিশ্চয়ই আপনারা যারা করেননি এতদিন সাবস্ক্রাইব তারা এবার করে দেবেন। আজকের দিনের জন্য বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল, ততক্ষণের জন্য শুভরাত্রি। টাটা 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 টাটা।